এই ছেলেটা একটা হোটেলে সামান্য গাড়ি পার্কিংয়ের কাজ করে, তবে বিলাসবহুল জীবনের আশায় সেই শহরের সবচেয়ে বড় মাফিয়াদের সঙ্গে মিলে গোটা ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত মানি লন্ডারিংয়ের মতো কালোবাজারি ব্যবসায় নেমে পড়ে। তবে ওই যে কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, কারণ বেশি লোভ করতে গিয়ে একটা সময় সে যাদের জন্য কাজ করত তারাই তাকে শেষ করে দেয়। গল্পের শুরুটা হয় হংকংয়ের ব্যস্ততম একটা শিপিং পোর্ট থেকে। সেখানে ট্রাক থেকে বিশাল বড় একটা কন্টেনার তোলা হচ্ছে। এগুলো অনেক হাই সিকিউরিটির মাধ্যমে বিভিন্ন শহরে চলে যায়। এমন একটি কন্টেনারের মধ্যে আছে অনেক ডলার, আর সেই কন্টেনারের ভেতরে আমরা ইভান নামের একজন লোককে দেখতে পাই। কন্টেনার খোলা মাত্রই তো ইভানকে কড়া সিকিউরিটির মধ্যে চেক করার পরেই বাইরে আসতে দেওয়া হয়। এই সমস্ত ডলার স্পেন থেকে হংকংয়ে এসেছে, যার পরিমাণ প্রায় 1.5 বিলিয়ন ডলার। ডেলিভারি কমপ্লিট হলে আর সমস্ত ডলার ঠিকঠাক মতো গোনা হয়ে গেলে ইভানকে পরে এখান থেকে 3% বা প্রায় 380 কোটি টাকা কমিশন দেওয়া হবে, কারণ তার সাথে নাকি এই ডলারগুলো ডেলিভারি দেওয়ার জন্য এই ডিলটি করা হয়েছিল। এরপরে গল্প চলে যায় কয়েক বছর পেছনে, আর এখান থেকে আমরা জানতে পারবো ইভানের অতীত সম্পর্কে। এছাড়া ইভান যে কিভাবে এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়লো সেই সম্পর্কেও। ইভান এই বড় হোটেলে গাড়ি পার্কিং এর কাজ করে নিজের খরচ মোটামুটি চালিয়ে নিত। একদিন দেখা যায় রাতের বেলা কাজ শেষ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে ইভান বাড়িতে আসে। ইভান তার বাবা মার সঙ্গে থাকে। বাড়িতে ফিরে এসে আজকে উপার্জনের সব টাকা তার মাকে দেখালে সে তো অনেক খুশি হয়ে যায়। ইভানের মা তখন বলে যে তুমি প্রতিদিন কাজের পরে কিছুটা সময় হলেও তোমার বাবাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ তার বাবা তাকে অসম্ভব ভালোবাসে। সে সব সময়ের জন্যই চায় যে তার ছেলে তার সঙ্গে একটু সময় কাটাক। আসলে বর্তমান ইভানদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হলেও আগে তারা বেশ সচ্ছল পরিবারে ছিল। ইভানের বাবা একসময় ব্যাংক থেকে একটা বড় লোন নিয়ে ক্যাটারিং সার্ভিসের বিজনেস শুরু করেছিল। প্রথম দিকে বিজনেস খুব ভালো চললেও দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে ইভানের বাবার বিজনেসেও ধস নেমে আসে। তার বাবার এরকম পরিস্থিতি দেখে ইভান ছোটবেলাতেই সিদ্ধান্ত নিয়েছিল যে ভাবেই হোক জীবনে সে অনেক টাকার মালিক হবে। তাদের বিজনেসটা নষ্ট হয়ে যাওয়ার পর তার বাবা টিভিতে নিউজ দেখত আর সরকারকে সবসময় গালিগালাজ করত। এছাড়া সে আর কোনো কাজ করতো না। দেখতে দেখতে এভাবে অনেক বছর কেটে যায়। ইভান বড় হয়ে একটা বড় হোটেলে গাড়ি পার্কিং এর চাকরি নিয়ে পরিবারকে সাপোর্ট করার চেষ্টা করতে থাকে। যেহেতু এই হোটেলে সব বড় লোকদের ওঠা বসা ছিল, তাই ইভান সবসময় চেষ্টা করতো তাদের সঙ্গে কিভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায়, আর তাদের সাহায্য নিয়ে বিজনেস করে খুব দ্রুত সে বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। সবসময় তার মাথায় নতুন নতুন বিজনেস আইডিয়া ঘুরত। একদিন সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একটা নতুন বিজনেস আইডিয়া শেয়ার করে। সে বলছিল তারা সবাই মিলে পার্টনারশিপে এই বিজনেসটা শুরু করতে পারে। তার প্ল্যান আসলে কম দামের ফ্ল্যাট কিনে সেগুলোকে কাস্টমাইজ করে বেশি দামে বিক্রি করবে। তবে যেহেতু এই ব্যবসায় অনেক পরিমাণ ইনভেস্ট প্রয়োজন, তাই তার বন্ধুরা তো সঙ্গে সঙ্গে মানা করে দেয়। এমনকি ইভানের অর্থনৈতিক অবস্থা নিয়ে অনেক মজা করতে শুরু করে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই ইভান যখন কাজ করছিল তখন সে হোটেলে ল্যারিস নামের একজন লোককে দেখতে পাওয়া যায়। ল্যারিস হলো বর্তমান সময়ের রানিং একজন মন্ত্রী। তবে আজকে সে এত পরিমাণ ড্রিঙ্কস করেছে যে সে ঠিকমতো হাঁটতে পারছে না। নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগে মাটিতে পড়ে যায়। ইভান তখন দ্রুত গিয়ে ল্যারিসকে টেনে তোলে আর তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার অফার করলে ল্যারিসও রাজি হয়ে যায়। ইভানের আসলে ল্যারিসের ব্রিফকেসের উপর নজর ছিল। সে দেখতে চাইছিল যে এটার মধ্যে আসলে কি আছে। ল্যারিসকে নিয়ে সে পুরো রাত ড্রাইভ করে, তাই ব্রিফকেস চেক করার জন্য সময় পেয়ে যায়। ব্রিফকেসটা খুলে তো ইভান পুরো অবাক হয়ে যায়, কারণ এত টাকা সে একসঙ্গে আগে কখনোই দেখেনি। ইভান তো সুযোগ পেয়ে সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিজের পকেটে নিয়ে নেয় আর সকাল হলেই গন্তব্যে চলে আসে। ল্যারিস এখানে মেরি নামের একটা মহিলার কাছে এই ব্রিফকেসটা দিতে এসেছে, আর এই সুযোগটা ইভান কাজে লাগায়। সে মেরিকে তার কথার জালে ফাঁসিয়ে বোঝাতে সক্ষম হয় যে সে ল্যারিসের থেকে ভালো কাজ করতে পারবে, আর সেই কাজটা যেটাই হোক না কেন সেটাতে তার কোনো সমস্যা নেই। এই সময় আবার ইভান পলিটিশিয়ানদেরও বদনাম করতে থাকে। সে বলে যে পলিটিশিয়ানরা যার সাথে কাজ করে তার পিঠে ছুরি মারে, এমনকি সেখান থেকে চুরিও করে। আর মেরি এর পর যখন ব্রিফকেসটা চেক করে তখন দেখতে পায় যে সত্যি সেখানে হিসেবে থেকে কম টাকা রয়েছে, কারণ ব্রিফকেস থেকে তো ইভান আগেই টাকা সরিয়ে রেখেছিল। তো মেরি এর পর ইভানকে তাদের হয়ে ডেলিভারি কাজ করতে বলে। আসলে ইভানের এরকম কনফিডেন্স দেখে মেরি অনেক মুগ্ধ হয়ে গিয়েছিল। প্রতি ডেলিভারিতে ইভান পাবে প্রায় 10,000 ইউরো। যদি সে সঠিকভাবে কাজ করতে পারে তাহলে প্রতি মাসে তার ইনকাম বাড়তে থাকবে। আর ইভান অনেকদিন ধরে এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল, তাই মেরি বলার সঙ্গে সঙ্গে সেই কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা ইভান একটা ঘোড়া ডেলিভারি করতে জাভি নামের একটা লোকের বাড়িতে যায়। জাভি এই ঘোড়াটা তার মেয়ে সোনিয়াকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে। এরপর জাভি ইভানকে প্রশ্ন করার পর জানতে পারে যে সে মেরির হয়ে কাজে নতুন যোগদান করেছে। ইভান আসলে ওই শহর থেকে এসেছে যেখানে জাভির ছোটবেলা কেটেছে। জাভিও একসময় ছোট একটা কফি শপে কাজ করত, আর কাজ করার সময় তার অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। তাদের হাত ধরে সে আজকে এরকম সফলতা অর্জন করেছে। আজকের ডিল অনুযায়ী জাভি মেরির জন্য একটা টাকা ভর্তি ব্রিফকেস ইভানের মাধ্যমে মেরির কাছে পাঠাবে, আর ঘোড়াটা আসলে শুধুমাত্র একটা বাহানা ছিল। ইভান এখানে আসলে এসেছেও ডেলিভারিটা দেওয়ার জন্য। তবে ইভান এই কাজটাকে যতটা সহজ মনে করেছিল এটা আসলে এর থেকে অনেক বেশি কঠিন।
আর একই সাথে তাকে এখানে সততা আর বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তো এরপর ফেরার পথে তো রাস্তায় ইভানের গাড়ি আটকিয়ে পুলিশ চেক করে, আর সেখানে ব্রিফকেসের মধ্যে অনেকগুলো টাকা দেখতে পায়। এত টাকা সে কোথায় পেল এই কথা যখন পুলিশ জিজ্ঞেস করে, তখন ইভান বলে যে এগুলো সব আমার বাড়ি বিক্রি করা টাকা, এই মাত্র আমি একটা বাড়ি বিক্রি করে এসেছি। কিন্তু পুলিশ তার কথাটা বিশ্বাস করে না। সত্যটা বের করার জন্য ইভানকে ধরে গাড়ির সঙ্গে আঘাত করে। ইভান তখন নিজের কনফিডেন্স আরো বাড়িয়ে তো উল্টো পুলিশকে হুমকি দিতে শুরু করে যে যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে সে তাদের বসকে ফোন করে সবটা জানিয়ে দেবে। সে নাকি অনেক আগে থেকে তাদের বসকে চেনে, তাই ওর সাথে বাড়াবাড়ি করার ফল মোটেও ভালো হবে না। তখন পুলিশ আর বেশি না ঘেটে তাকে ছেড়ে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি যে ওই পুলিশগুলো মেরির হয়ে কাজ করে। আসলে ইভান এরকম জটিল পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে সেই পরীক্ষাটি করার জন্য মেরি এই নাটকটা সাজিয়েছিল। এরপর ইভান যখন মেরির হাতে তার ব্রিফকেসটি পৌঁছে দেয়, তখন মেরি তাকে তার প্রাপ্য টাকাটার সাথে শপিং করার জন্য এক্সট্রা কিছু টাকাও দিয়ে দেয়। এই মিশনটা অনেক ভালোভাবে কমপ্লিট করার জন্য তো অলরেডি মেরি ইভানকে অনেক বিশ্বাস করতে শুরু করেছে। পরদিন সকালবেলায় মেরি ইভানকে তার হাজবেন্ড ফ্রান্সিসের সঙ্গে পরিচয় করে দেয়। ফ্রান্সিস হলো একজন কুখ্যাত ডায়মন্ড মাফিয়ার ছেলে, একই সাথে তার ফরেন কারেন্সিরও ব্যবসা রয়েছে। এরপর থেকে তো ইভান মেরির সঙ্গে মিলিয়ে অনেক কাজ করছিল, আর বেশ টাকাও তার হাতে আসতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হলে আমরা জাভিকে দেখতে পাই। সেসব বড় বড় পলিটিশিয়ান ও বিজনেসম্যানদের কালো টাকা সাদা করার কাজ করত। এই কাজে ম্যারি আর ফ্রান্সিস তাকে সাহায্য করত। একদিন ব্রিফকেস নিতে এসে জাভির মেয়ে সোনিয়ার সঙ্গে ইভানের কথা হয়, যেটা আবার জাভির একদমই পছন্দ হয় না। সে ইভানকে সোনিয়ার কাছ থেকে অনেক দূরে থাকতে বলে। এর বেশ কিছুদিন পর দেখা যায় ইভান আর মেরি একটা রেস্টুরেন্টে বসে কাজের সম্পর্কে কথা বলছিল। মেরি তাকে বলছিল ইদানিং নাকি বেলজিয়ামে ব্রিফকেস ট্রান্সফার করা অনেক কঠিন কাজ হয়ে গিয়েছে, তাই তারা জেনেভা নামের একটা শহরে নতুন পার্টনার খুঁজে নিয়েছে। ঠিক ওই সময় আবার ইভানের চোখ পড়ে পাশে একটা টেবিলের দিকে। একটা অল্প বয়সী মেয়ে মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে ডেটে এসেছে। এটা দেখে ইভান অনেক অবাক হচ্ছিল, কিন্তু মেরি তখন তাকে বলে যে ওই লোকটার ব্রিফকেসে যে পরিমাণ টাকা আছে সেটার জন্য এরকম সুন্দরী অল্প বয়সী মেয়ে তার পিছে ঘুরঘুর করছে। এরপরই তো ইভান মেরিকে তার সঙ্গে সরাসরি পার্টনারশিপে কাজ করার প্রস্তাব দেয়, আর মেরিও তখন সেটা অনেক খুশি হয়ে মেনে নেয়। এরপর তারা দুজন মিলে মিস্টার টুলস নামের একজনের সাথে দেখা করতে যায়। মিস্টার টুলসও মেরির পার্টনার। সে কালো টাকা সাদা করার জন্য চমৎকার একটা সিস্টেম বানিয়েছে। বর্তমানে সে ওই সিস্টেমে কাজ করে যাচ্ছে। এই কাজের বিনিময়ে মিস্টার টুলস আবার ভালো কমিশনও নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ইভান যখন ফোনে তার মার সঙ্গে কথা বলছিল, তখন টিভিতে ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, যাকে রেস্টুরেন্টে সে একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে দেখেছিল। কিন্তু টেলিভিশনে এই লোকটির সঙ্গে এখানে তার স্ত্রীও ছিল। ইভানের কাছে এখন এটা পুরোপুরি পরিষ্কার যে ওই লোকটা তার স্ত্রীকে ধোঁকা দিয়ে পরকীয়া করে বেড়াচ্ছে। ইভান তখন এই লোকটাকে ফাঁসানোর জন্য একটা প্ল্যান বানিয়ে ফেলে, আর ওই প্ল্যান অনুযায়ী সে ওই লোকটা আর তার গার্লফ্রেন্ডকে ফলো করে হোটেলের সামনে চলে আসে, আর অপেক্ষা করতে থাকে কখন তারা হোটেল থেকে বের হয়। এই লোকটার নাম হলো লুইস। সে যখন তার গার্লফ্রেন্ড নিয়ে হোটেল থেকে বের হয়, তখন ইভান হোটেলে ঢুকে পড়ে। ওই হোটেলে একটা ক্লিনারকে আগে থেকে টাকা দিয়ে ম্যানেজ করে রাখে, যাতে করে লুইস যে রুমটায় উঠেছে সে ওখানে গিয়ে আগে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে রাখতে পারে। তবে দুর্ভাগ্যবশত ইভানের এইরকম রহস্যজনক কাজ করবার দেখে ইয়ানিক নামের একটি সিকিউরিটি গার্ড তাকে ফলো করা শুরু করে। ইয়ানিক তো ইভানকে হাতে নাতে ধরে ফেলে, আর প্রথম দিকে তাদের মাঝখানে একটু ধস্তাধস্তি হলেও পরে আবার ইয়ানিকই ইভানের সঙ্গে একটা ডিল করে ফেলে। সে ইভানকে সব ধরনের কাজে সাহায্য করবে, কিন্তু তার বিনিময়ে কাজের অর্ধেক পার্টনারশিপ তাকে দিতে হবে। এখন উপায় না পেয়ে তো ইভান সেটাই মেনে নিতে বাধ্য হয়। এবার ইয়ানিক নিজ হাতে সেখানে ক্যামেরা সেট করে দেয়। এখান থেকে যে ভিডিও তারা পাবে সেটাই লুইসকে ফাঁসানোর জন্য যথেষ্ট হবে। ইভান তো এই কাজের মাধ্যমে ভালো করে বুঝতে পারছিল যে ইয়ানিক তার জন্য উপযুক্ত একজন পার্টনার, কেননা ইয়ানিক একাধারে যেরকম স্মার্ট ঠিক তেমনি ট্যালেন্টেড। ওই দিন ক্যামেরা সেট করার পর তো পুরো রাতটা তারা নাইট ক্লাবে পার্টি করে কাটিয়ে দেয়। আর এর পরের দিন তো ইভান ইয়ানিককে সাথে করে নিয়ে লুইসের সঙ্গে দেখা করতে যায়। লুইসকে তার ওই ভিডিও ফুটেজ দেখিয়ে তো তারা তাকে তাদের সঙ্গে কাজ করার জন্য বাধ্য করে ফেলে। নিজের মান সম্মান বাঁচানোর জন্য তো লুইসের এটা করা ছাড়া কোনো উপায়ও ছিল না। ইভানের পরবর্তী প্ল্যানটা হলো স্পেন থেকে সুইজারল্যান্ড পর্যন্ত টাকা ট্রান্সফার করা, আর লুইসের শহরে তাদের একটা ব্রাঞ্চ খোলা। এই কাজগুলো করতে তাদের লুইসের সাহায্য সব থেকে বেশি প্রয়োজন। ইভানের পর লুইসের কাছ থেকে আরও একটা ডিমান্ড করে যে শহরের বড় বড় লোকদের সঙ্গে তার পরিচয় করে দিতে হবে। যেহেতু তার কোনো উপায় নেই, তাই লুইসও ইভানকে সত্যি সত্যি শহরের অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় করতে নিয়ে যায়। কিন্তু ইভান তখনও জানতো না যে আজকের পার্টিতে পুলিশের একটা স্পেশাল টিম আবার নজরদারি করছিল, যাদের লিড করছে রয় নামের একজন সিনিয়র পুলিশ অফিসার। রয় প্রথমবারের মতো ইভানের নাম শুনেছে, যে মানি লন্ডারিং একজন নতুন সদস্য। এদিকে ইভান তো ধীরে ধীরে লুইসের সাহায্য নিয়ে বড় বড় লোকদের সঙ্গে পরিচিত হয়ে তার কাজের গতি আরও বাড়িয়ে যাচ্ছিল, আর এই বিজনেসটাকে কিভাবে লং টার্ম ধরে রান করতে হবে সে সবটাই শিখে নিচ্ছিল। লুইস তো ইভানকে সবার সামনে অনেক বেশি বিশ্বস্ত আর স্পেশাল একজন বলে পরিচয় করে দেয়। আর লুইসের ইভানকে নিয়ে এত কনফিডেন্স দেখে তো বাকিরা তখন ইভানকে বিশ্বাস করতে শুরু করে দেয়। সেখানকার কাজ মিটিয়ে ইভান সরাসরি চলে আসে মেরির সঙ্গে দেখা করতে। এরপরে সে তার বিজনেস প্ল্যানটা মেরির সঙ্গে শেয়ার করে। ম্যারি তো শুনে খুশি হয়ে যায়, কিন্তু তার চিন্তার কারণ ছিল জাভি। কারণ ইভানের একই সাথে এইভাবে দুই জায়গাতে সময় দেওয়াটা জাভি কখনোই মেনে নেবে না।
বরং সে ইভানকে বিপদে ফেলার চেষ্টা করবে। তখন ইভান কথা দেয় যে আমি কখনোই জাভির ক্লায়েন্টগুলোকে আমার দিকে টেনে নেব না, আমি নিজের মতো করে এগিয়ে যাব। এরপরে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ইভান তার পরিবার সঙ্গে দেখা করতে মাদ্রিদে এসেছে, আর সাথে অনেকগুলো গিফট নিয়ে এসেছে। ইভানের বাবা তো তার কাজের সম্পর্কে কিছুই জানে না, তাই এই বিষয়ে সে অনেক প্রশ্ন করতে শুরু করে। ইভান তখন বলে যে আমি সমস্ত প্রভাবশালী লোকদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। তখন কথায় কথায় আবার বাবা ছেলের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। ইভান তো রাগ করে বাড়ি থেকে বের হয়ে তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে আসে। আর এখানে এসে ইভান জানতে পারে যে তার বন্ধুরা ইভানের দেওয়া সেই বিজনেস প্ল্যানটা দিয়ে এখন অনেক টাকা ইনকাম করছে। ওই যে ইভান যে কম দামে ফ্ল্যাট কিনে সেগুলোকে ডেভেলপ করে বেশি দামে বিক্রি করার আইডিয়াটা দিয়েছিল ওটা। তার বন্ধুরা তাকে কিছু না জানিয়ে এইভাবে তার আইডিয়া নিয়ে ব্যবসা করছে, এটা দেখে এখানে একটু মন খারাপ হয়, কিন্তু সে ওখানে কিছুই বলে না। এর কিছুদিনের মধ্যে দেখা যায় ইভান এখন পুরোদমে তার বিজনেসকে ডেভেলপ করতে শুরু করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেক বড় হয়ে যায় আর হাতে আসতে শুরু করে কারি কারি টাকা। একদিন একটা মিটিংয়ে ইভানের জাভি আর সোনের সঙ্গে দেখা হয়। জাভি আগে থেকে ইভানের উপর রেগে আছে, কারণ সে জাভির ক্লায়েন্টদের নিজের দিকে টেনে নিয়েছে। জাভি প্রথমে অনেক ভদ্র ভাষায় ইভানকে এগুলো বন্ধ করতে বলে, কিন্তু ইভান তো এসব শোনার লোক নয়। সে নিজের কাজ নিজের মতো করে চালিয়ে যেতে লাগে। এরপরই হঠাৎ একদিন রাস্তায় জাভির লোকেরা ইভানের উপর অ্যাটাক করে। তারা ইভান আর ইয়ানিককে বেধড়কভাবে পেটায়। তাই ইভান সরাসরি চলে যায় জাভির সঙ্গে দেখা করতে। এখন যেহেতু ইভান জাভির এরিয়াতে কাজ করছে, তাই সে জাভিকে তার প্রফিটের 30% শেয়ার দিতে চায়, যাতে করে তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা না থাকে। জাভিও তখন খুশি হয়ে ইভানের প্রস্তাবটি অ্যাকসেপ্ট করে নেয়। ইভান এখন প্রচুর টাকা ইনকাম করছিল, যার কারণে কয়েকদিনের মধ্যে সে অনেক অহংকারী হয়ে ওঠে। মেরি যখন ইভানকে এই কথাটা বলে, তখন উল্টো আবার ইভান প্রচণ্ড রেগে যায়। ইভানের মতে তাদের কমিউনিটিতে যে সব থেকে বেশি টাকা ইনকাম করছে তাকে সব থেকে বেশি সম্মান করা উচিত। আর এখন যেহেতু ইভান সব থেকে বেশি টাকা ইনকাম করছে, তাই সবাইকে ইভানকে অনেক সম্মান দিয়ে কথা বলতে হবে। মেরি তখন ইভানকে বলে যে আমার স্বামী ফ্রান্সিসের কাছে অলরেডি খবর এসেছে যে পুলিশ জাভির উপর ইনভেস্টিগেশন করছে, আর এই ইনভেস্টিগেশনে যদি ইভানের নাম উঠে আসে তাহলে কিন্তু সেও বিপদে পড়বে। এজন্য মেরি ইভানকে কিছুদিনের জন্য তার কাজকর্মগুলো বন্ধ রাখতে বলে, কিন্তু ইভান তো তার একটা কথা শোনে না। উল্টো এই বিজনেসকে আরো কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা করতে শুরু করে। একদিন একটা পার্টি থেকে বের হওয়ার পর ইভানের নজর পড়ে সেখানে থাকা পুলিশ অফিসারদের ওপর। ইভান তাদের কাছে গিয়ে বলে যে আমি তোমাদের বসের সঙ্গে দেখা করতে যাই। এরপর তো তারা ইভান আর ইয়ানিককে নিয়ে তো সিনিয়র অফিসার রয়ের কাছে চলে আসে। এই পুলিশ অফিসার রয় কয়েক বছর আগে লুইসের ওপর চলা তদন্তের ইনচার্জ ছিল। ইভান তখন বলে যে আমি পুলিশকে সব ধরনের সাহায্য করতে রাজি। সে নাকি আজ পর্যন্ত যত কাজ করেছে সব টাকা তার বস জাভিকে দিয়েছেন। জাভির ব্যাপারে সে সমস্ত তথ্য পুলিশকে দিয়ে দেবে, কিন্তু এর বিনিময়ে পুলিশকে তাকে প্রোটেকশন দিতে হবে। এত কিছু করার পরও ইভান নিজেকে সেভ রাখার জন্য আরও একটি পরিকল্পনা করে। সে সোনিয়ার সঙ্গে দেখা করে তাকে প্রপোজ করে আর তাকে নিয়ে প্যারিসে এক সপ্তাহের জন্য বেড়াতে যায়। প্যারিসে যাওয়ার পর তো সে সোনিয়াকে ব্যস্ত রাখার জন্য তার প্রতিটা ডিমান্ড পূরণ করে, মানে অলরেডি সে সোনিয়াকে তার জালে ফাঁসিয়ে ফেলেছে। পরে তো হঠাৎ একদিন সোনিয়া টেলিভিশনে তার বাবার গ্রেপ্তার হওয়ার নিউজ দেখতে পায়। এটা দেখিয়ে তো সে মাদ্রিদ শহরে ফিরে যাওয়ার জন্য তড়িঘড়ি করতে থাকে, কিন্তু সে তো আর জানতো না যে তার বাবার এইভাবে গ্রেপ্তার হওয়ার পেছনে ইভান সরাসরি জড়িত। তো এই ঘটনার পর ইভান যখন আবারও শহরে ফিরে আসে, তখন একদিন ক্লাবে তো সোনিয়া ইভানকে একটা মেয়ের সঙ্গে আবার ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এটা দেখে সোনিয়া বুঝতে পারে যে ইভান তার সঙ্গে আসলে মিথ্যা প্রেমের নাটক করছে। এদিকে জাভি যতদিন জেলে আছে, এই সময়তে তার ক্লায়েন্টগুলোকে ইভান ডিল করতে চাইলে মেরি সরাসরি না করে দেয়, কারণ যেহেতু জাভি এখন জেলে আছে তাই পুলিশের কাছে ইনফরমেশন থাকতে পারে। এখন যদি ইভান ওই ক্লায়েন্টগুলোকে সামলাতে যায় তাহলে সেই বিপদে পড়তে পারে। তাই ইভান এবার এই প্রথমবারের মতো মেরির কথা মেনে নিয়ে কিছুদিনের জন্য তার বিজনেসটা বন্ধ করে দেয়। তবে এই সময়তে আবার এতদিন ধরে যে টাকাগুলো জমেছিল সেই সব টাকা পার্টি করে আর ঘুরে ফিরে তো নষ্ট করে ফেলেছে। তাই কিছুদিনের মধ্যেই পুরো নিঃস্ব হয়ে ইভান আবার তার মায়ের কাছে ফিরে আসে। এখানে আসার পর সে জানতে পারে যে তার বাবা অনেক আগে মারা গিয়েছে, তাই এখানে এখন তার মায়ের বেঁচে থাকার একমাত্র ভরসা সেই। ইভান তো বাবার মৃত্যুর খবর শুনে অনেকটা ভেঙে পড়েছিল, কিন্তু তারপর আবার ভাবতে শুরু করে যে নতুন করে আর কি বিজনেস করা যায়। এমন সময় সে চাইনিজ মাফিয়াদের ব্যাপারে জানতে পারে আর দ্রুত করে চলে যায় লুইসের সঙ্গে দেখা করতে। সেখান থেকে টনি নামের এক লোকের সম্পর্কে তথ্য জোগাড় করতে। টনি মূলত এই দেশ থেকে মানুষের কালো টাকা সাদা করতে চায়নাতে পাঠায়, তবে সে যে পদ্ধতি ব্যবহার করে সেটা অনেক পুরনো, যার কারণে মাঝে মধ্যেই টনির লোকেরা পুলিশের হাতে ধরা পড়ে যেত। এর পরের দিনই তো ইভান মেরির সঙ্গে দেখা করতে চলে আসে। সে মেরিকে টনির সঙ্গে ডিল করার বিষয়টিও জানায়, তবে ঝামেলা তো হয়েছে অন্য জায়গায়। এখন সুইজারল্যান্ডের সিকিউরিটি সিস্টেম এতটাই শক্তিশালী যে সুইজারল্যান্ড থেকে ডলার আনা বা নেওয়া প্রায় অসম্ভব। তাছাড়া ক্লায়েন্টরা এখন ক্যাশ টাকা যাচ্ছে, যার কারণে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে। তবে ইভানের কাছে এই সমস্যার একটা সমাধানও আছে। সে মেরিকে সাথে করে নিয়ে টনির সঙ্গে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে টনিকে বলে যে সুইজারল্যান্ডে যে টাকা আটকে আছে তা টনির চাইনিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এর পরিবর্তে টনি ওদেরকে ক্যাশ দিয়ে দেবে। আর এইভাবে এই পরিকল্পনাটা সবারই পছন্দ হয়, আর সেভাবেই কার্যক্রম শুরু হয়ে যায়। এই খুশি উদযাপন করতে মেরি আর ইভান একটা রেস্টুরেন্টে আসে। একটু পরে সেখানে জাভি আর সোনিয়া এসে উপস্থিত হয়। জাভি এতক্ষণে জেনে গিয়েছে যে ইভানই তার বিরুদ্ধে পুলিশকে সবটা জানিয়ে দিয়েছে,
একই সঙ্গে সে সোনিয়ার সঙ্গে ধোঁকাবাজি করেছে। এদিকে জাভি তো এতদিন পুলিশকে টাকা খাইয়ে মামলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। জাভি ওখানে এসে ইভানকে থ্রেট করে বলে যে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে তারপরে ছাড়বো। এর কিছুক্ষণ পরে মেরির কাছে একটা ফোন আসে আর তারা জানতে পারে যে তাদের হয়ে কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের একটা মেয়ে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট লিস্ট লিক করে সেটা পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছে। তার কারণে মিস্টার টোলস আর মেরির হাজব্যান্ড ফ্রান্সিস তাদের কাছে থাকা সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। ইভান আর মেরি তো ভালো করে বুঝতে পারে যে তারা অনেক বড় একটা বিপদে পড়ে ফেসে গিয়েছে, তাই দ্রুত তারাও শহর ছেড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করতে শুরু করে। তবে রাস্তার মধ্যে থেকে আবার সেই চাইনিজ ক্লায়েন্ট টনের লোকেরা তাদের তুলে নিয়ে যায়। এরপরেই তো দুজনকে টনের সামনে নিয়ে আসা হয়। এদিকে টনি তো নিজেও বিপদে আছে, কারণ তার নামও পুলিশের তালিকায় চলে এসেছে। টনি আসলে মনে করেছিল যে ইভানই তার বিষয়ে পুলিশের সবটা জানিয়ে দিয়েছে, তাই সে ইভান আর মেরি দুজনকে মেরে ফেলতে চাইছে। তো টনির লোকেরা যখন ইভানকে গুলি করতে যাবে তখন সে বলে ওঠে যে তাকে লাস্ট একটা সুযোগ যেন দেওয়া হয়, কারণ তার কাছে নাকি অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যান আছে। এরপরে ইভান নিজ দায়িত্বে টনির টাকাগুলো যথাস্থানে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর স্পেন থেকে হংকংয়ের সব টাকা পৌঁছে দেওয়ার জন্য সে নিজে কন্টেনারের ভেতরে লুকিয়ে থাকবে। এই প্ল্যানে তো প্রচন্ড রিস্ক আছে, এমনকি ইভানের মৃত্যু হতে পারে। তবুও এখন টনির হাত থেকে বাঁচার জন্য এটাই তার একমাত্র উপায় ছিল। একই সাথে ইভান যদি হংকং পৌঁছে যায় তাহলে সে পুলিশের নজর থেকেও মুক্তি পাবে। এরপরই তো প্ল্যান অনুযায়ী ইভান কন্টেনারে করে টাকা নিয়ে হংকংয়ে পৌঁছে যায়। আর এই দৃশ্যটাই কিন্তু আমরা গল্পের একদম শুরুতে দেখতে পেয়েছিলাম। ইভান তো এটা ভেবেই খুশি ছিল যে এই ডেলিভারি করে সে 380 কোটি টাকা পাবে, কিন্তু হঠাৎ করে সেখানে হংকংয়ের পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপরই হংকং থেকে ইভানকে স্পেনে পাঠিয়ে দেওয়া হয়। সে শুধু মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিল যে ভালো কোনো উকিল তার মামলাটা লড়ে সাজা কিছুটা কমিয়ে দিক, কিন্তু উকিল তাকে জানিয়ে দেয় যে সে যা করেছে তার জন্য মিনিমাম 15 বছরের জেল ইভানের নিশ্চিত। উপায় না পেয়ে তো ইভান এবার সিনিয়র পুলিশ অফিসার রয়কে ঘুষ দিয়ে মামলার ফিনিশ করার কথা ভাবতে শুরু করে, কিন্তু এতে তো কোনো কাজ হয় না, কারণ রয় খুবই নিষ্ঠাবান আর সৎ একজন পুলিশ অফিসার। আর এরপরে ইভান জানতে পারে যে মূলত মেরি নিজে বাঁচার জন্য ইভানকে পুলিশের কাছে ফাঁসিয়ে দিয়েছে। এর পরবর্তীতে ইভান নিউজে দেখতে পায় টনিও পুলিশের কাছে ধরা পড়েছে। সবকিছুর পর ইভানের এখন মনে হয়েছে তার মা বাবাই সঠিক ছিল, তারা ইভানকে সবসময় সৎ পথে চলতে বলতো। আর আরও মনে হতে শুরু করে যে কোনো বিষয়ে অতিরিক্ত চাহিদা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। অতিরিক্ত চাহিদা আর বিলাসবহুল জীবনের আশায় তাকে আজকে এমন পরিণতিতে ডেকে নিয়ে এসেছে। এখন আর কোনো পার্টনারই তাকে সাহায্য করছে না, তাকে এখন জেলে বসে পচে মরতে হবে।